নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের আমার ইউটিউব চ্যানেলে। তো তোমরা সকলেই ইতিমধ্যে হয়তো জেনে গিয়েছো যে স্কুল সার্ভিস কমিশন সূত্রে যেটা খবর, যে তারা কিন্তু ইতিমধ্যেই প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে রিক্রুটমেন্ট রুল, সেই রুলে বেশ কিছু পরিবর্তন এনেছে এবং তাদের বক্তব্য হলো যে পরবর্তীকালে যে এসএলএসটি পরীক্ষা হবে সেটির ক্ষেত্রেও কিন্তু রিক্রুটমেন্ট রুল চেঞ্জ করার একটা বিশাল সম্ভাবনা রয়েছে। এই বিষয়ে একটা ভিডিও আমি এর আগে করেছি, তোমরা চাইলে ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কটাও আমি দিয়ে দিতে পারি। তো বন্ধুরা, এর থেকে একটা জিনিস আমরা বুঝতে পারছি যে আগামীতে রিক্রুটমেন্ট রুলসে কিছু পরিবর্তন আসবে। তো সেক্ষেত্রে কি পরিবর্তন আসলে ভালো হয় বা কি পরিবর্তন হওয়া উচিত, এই বিষয়ে আমার দুটো বিষয় মনে হয়েছে। সেই দুটো বিষয় তোমাদের সঙ্গে এখন আমি শেয়ার করব। তার প্রথমটা হলো একাডেমিক যে স্কোর, সেই একাডেমিক স্কোরের যে নিয়মটা রয়েছে এসএসসির ক্ষেত্রে, সেই নিয়মটা পরিবর্তন করা দরকার। তার কারণ 2006 বা তার আগে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে সেই সমস্ত ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু সিলেবাস বেশ কঠিন ছিল এবং তাদের ক্ষেত্রে কিন্তু ঢালাও নম্বর কখনোই দেওয়া হয়নি। কিন্তু 2006 বা 8 বা তার পরে যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, অর্থাৎ ইদানিং যে সহজ সিলেবাস করা হয়েছে, যেখানে প্রজেক্ট ওয়ার্ক রয়েছে, সেখানেই বেশ কিছু নাম্বার পেয়ে যাচ্ছে এবং ডেসক্রিপটিভের বদলে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন বাড়িয়ে দেওয়া হয়েছে পরীক্ষাতে। তো সেক্ষেত্রেও নাম্বার ক্যারি করতে সুবিধা হচ্ছে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ইদানিং যারা পরীক্ষাগুলো দিয়েছে বা দিচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু নম্বর অনেক ভালো উঠছে, মানে 70%, 80% নাম্বার পাওয়া তাদের ক্ষেত্রে কোনো ব্যাপার না। তো এবার এই সমস্ত ক্যান্ডিডেটরা যদি একসাথে পরবর্তী যে রিক্রুটমেন্ট হবে সেখানে যদি তারা বসে, তাহলে স্বাভাবিকভাবেই সাম্প্রতিক যারা এই মাধ্যমিক বা এইচএস বা এই ধরনের পরীক্ষাগুলো পাস করেছে তাদের একাডেমিক স্কোরে কিন্তু তারা অনেকটা এগিয়ে যাবে এমনিতেই। তো সেক্ষেত্রে এই জিনিসটা আমার মনে হয় কোনো ক্যান্ডিডেট যদি যোগ্য হয় তাহলে কিন্তু তার ক্ষেত্রে একাডেমিক স্কোরটাকে যদি আমরা নাও ধরি, তার ক্ষেত্রে যে রিটেন পরীক্ষাটা হবে সেখানেও কিন্তু আমরা জাজ করতে পারি যে হ্যাঁ, সেই ছেলেটা বেশি যোগ্য। তার জন্য কিন্তু একাডেমিক নম্বরের প্রয়োজন হয় না। তো একাডেমিক নম্বরটাকে যদি আমরা টেনে আনি এই পরীক্ষার ক্ষেত্রে, তাহলে কিন্তু একটা বৈষম্যর সৃষ্টি হবে। কারণ যখন কেউ মাধ্যমিক দেয় বা যখন কেউ এইচএস দেয়, সেই সময় কিন্তু সে ডিটারমাইন্ড হয়ে যায় না যে সে একদম স্কুল টিচারের জন্য প্রিপেয়ার করবেই, বা সেই সময় সে হয়তো এইটাও তার নলেজে থাকে না যে একটা সময় স্কুল টিচারের পরীক্ষায় বসতে হবে, সেই সময় আমার একাডেমিক স্কোরটা কাজে লাগবে। তার পাশাপাশি সিলেবাসের যে কঠিন সিলেবাস বা সহজ সিলেবাস, সেই ব্যাপারটা তো আছেই। তো বন্ধুরা, আমার মনে হয় একাডেমিকটাকে বাদ দিয়ে শুধুমাত্র রিটেনের যে মেরিট হবে সেই মেরিটের বেসিসে রিক্রুটমেন্ট হওয়াটাই বোধহয় সব থেকে ভালো হবে। আর একটা জিনিস আমার যেটা মনে হয় বাদ দিলে ভালো হয়, সেটা হলো ইন্টারভিউ। কেন বাদ দিলে ভালো হয় সেটা তোমাদের সাথে আমি এখন ডিটেলস আলোচনা করব। কারণ এই বিষয়টা নিয়ে অলরেডি কিন্তু কেন্দ্র সরকারও একটা চিন্তাভাবনা করেছে। তোমরা সকলেই জানো যে কেন্দ্র সরকারের বেশ কিছু পরীক্ষাতে কিন্তু ইন্টারভিউকে তুলে দেওয়া হয়েছে। আমি জানি না তারা কি কি কারণে তুলে দিয়েছে, কিন্তু আমার যে কারণগুলো লজিক্যাল বলে মনে হয়েছে সেটা তোমাদের সাথে আলোচনা করছি। প্রথম কারণ হচ্ছে, যে কোনো পরীক্ষার একটা সিলেবাস থাকা উচিত। তো যেটার নম্বর আমার মেরিটে যোগ হবে সেটাকে আমি পরীক্ষা বলে ধরবো বা পরীক্ষার ধাপ হিসেবে ধরবো। তো যদি আমার ইন্টারভিউ নম্বরটা আমার টোটাল মেরিটের সাথে যোগ হয়, তাহলে সেটাকে আমি একটা পরীক্ষা বলেই ধরতে হবে। নর্মাল সিস্টেম বা কমন সিস্টেম হলো যে কোনো পরীক্ষার একটা সিলেবাস থাকে। তো ইন্টারভিউর কি সিলেবাস আছে বন্ধুরা তোমরা বলো? যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় জিকের একটা সিলেবাস থাকে, ম্যাথের একটা সিলেবাস থাকে, বা টোটাল যে কম্বাইন্ড পরীক্ষাটা হয় তার একটা সিলেবাস থাকে। কিন্তু ইন্টারভিউর কিন্তু কোনো সিলেবাস নেই। এটা হচ্ছে 1 নম্বর গেল। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে, ইন্টারভিউতে সাধারণ জ্ঞানের যে প্রশ্ন, সেই প্রশ্নই যে সবাইকে ধরা হবে এমন কিন্তু নয়। এমন বহু জায়গায় দেখা গেছে যে ইন্টারভিউতে কোনো একজন চাকরি প্রার্থীকে তার ব্যক্তিগত বিষয়ে প্রশ্ন করা হচ্ছে। এটাও কিন্তু ঠিক নয়। অর্থাৎ ইন্টারভিউতে যে পরীক্ষা নেবেন তার প্রশ্ন করার যে এখতিয়ার, সেই এখতিয়ারেরও কিন্তু কোনো সীমা পরিসীমা নেই। 3 নম্বর, আমরা জানি কি যে কোনো পরীক্ষার রুলস হচ্ছে যে সেই পরীক্ষাটিতে যতজন পরীক্ষার্থী আছে তাদের সবারই সমান প্রশ্ন হবে, একই প্রশ্ন হবে। কিন্তু ইন্টারভিউর ক্ষেত্রে দেখা যাচ্ছে কি প্রশ্নর ভিন্নতা। কাউকে হয়তো জিজ্ঞেস করছে তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, বলে ছেড়ে দিচ্ছে। আবার কাউকে খুব কঠিন প্রশ্ন ধরছে। তার মানে এখানে কিন্তু প্রশ্নের সমতাও থাকছে না। 3 নম্বর, যেটা বলা হয় ইন্টারভিউর ক্ষেত্রে যে এটা নাকি ব্যক্তিত্ব যাচাইয়ের পরীক্ষা। আচ্ছা, এটার যৌক্তিকতা কি? সত্যি সত্যি কি ব্যক্তিত্ব যাচাই হয়? ব্যক্তিত্ব কিন্তু যাচাই হয় না, মানে সঠিকভাবে ব্যক্তিত্ব যাচাই হয় না। কেন হয় না? তার কারণ হচ্ছে যে একজন ব্যক্তি যে প্রচন্ড বদমেজাজি, সে কিন্তু এই জিনিসটা জানে যে ইন্টারভিউতে আমি যদি এই বদমেজাজিটা দেখাই তাহলে আমার চাকরিটা হবে না। তখন সে যদি ওই 5 মিনিট, 10 মিনিট বা আধা ঘন্টা যে সময় ধরে ইন্টারভিউ চলবে, সেই সময়টুকুর জন্য যদি সে নিজেকে রেস্ট্রেন করে রাখে, বা ইন্টারভিউয়ার যিনি ইন্টারভিউ নিচ্ছেন তিনিও যদি সেই ব্যক্তিকে সেরকম কঠিন পরিস্থিতির মধ্যে না ফেলেন, তাহলে কিন্তু এটা ধরা পড়ার কোনো জায়গা নেই যে সে সত্যি সত্যি বদমেজাজি। তো সেক্ষেত্রে কি হলো, তার ব্যক্তিত্বের, যখন একজন হাজব্যান্ড ওয়াইফ রিলেশনে থাকে, তারা একটা সংসার করে, তারপরেও দেখা যায় যে 10 বছর 20 বছর পরেও সেখানে ডাইভোর্স হয়। তার মানে কি? তার মানে
সে তার যে ব্যক্তিত্ব সেটা 10 বছরেও বুঝে উঠতে পারে না যে সে কিরকম বা সে কি চরিত্রের বা সে কি করতে চায়। তাহলে সেখানে একজন ইন্টারভিউয়ার সে 5 মিনিটের মধ্যে কি করে বুঝে যাবে যে হ্যাঁ এই ব্যক্তিটা এরকম। এবং ইন্টারভিউতে যে ব্যক্তিত্ব বোঝা যায় না বা চরিত্র বোঝা যায় না, তার সব থেকে খাঁটি উদাহরণ হলো এখনকার দিনের বিভিন্ন নিউজ মিডিয়াতে প্রায় প্রতিদিনই খবরের চ্যানেলে আপনারা দেখতে পারবেন যে কোনো না কোনো একটা স্কুলে শিক্ষকের সঙ্গে শিক্ষিকার প্রেম, বা শিক্ষক কোনো ছাত্রী শ্লীলতাহানি করে ফেলেছে, বা কোনো শিক্ষক মদ খেয়ে স্কুলে ঢুকেছে, বা কোনো শিক্ষক স্কুলে আসে না এরকম। তো সেক্ষেত্রে তাদের যে ব্যক্তিত্ব যাচাই হয়েছে সেটা যে সঠিকভাবে হয়নি এটা কিন্তু প্রমাণিত। সেই জায়গায় দাঁড়িয়ে ইন্টারভিউটা কিন্তু এই যে প্রক্রিয়াটা ইন্টারভিউর এটা কিন্তু পুরোপুরি যুক্তিসঙ্গত নয়। এই ব্যাপারটা অনেকটা ওই জ্যোতিষীর হাত দেখার মতো ব্যাপার। আপনারা পরীক্ষা করে দেখবেন 3-4 জন জ্যোতিষীর কাছে যদি যান একই সমস্যা নিয়ে, দেখবেন তারা প্রত্যেকেই ভিন্ন ভিন্ন রকমের সমাধান দেবে। তার মানে কি এর কোনো প্রিসক্রাইবড বা এর কোনো নির্দিষ্ট কোনো সমাধান নেই যে যখন ইন্টারভিউ নেওয়া হয় তারপরে তাদের যে ইন্ডিভিজুয়াল মার্কস সেই ইন্ডিভিজুয়াল মার্কসটাও কিন্তু ভিন্ন ভিন্ন হয়। তো আমার কথা হলো প্রশ্নের উত্তর যদি একটা হয় তাহলে সেই উত্তরের নম্বরও তো একটাই হওয়া উচিত। সেই নম্বরে কেন ভিন্নতা থাকবে? এই যে মার্কস দেওয়া হয় এটা কি মার্কসের দ্বারা কারোর ব্যক্তিত্ব নির্ধারণ করা যায় যে এর ব্যক্তিত্বটা 2 মার্কসের, এর ব্যক্তিত্বটা 3 মার্কসের, এর ব্যক্তিত্ব 4 মার্কসের? এটা কিন্তু হয় না। এই যে ব্যক্তিত্বের ব্যাপারটা এটা কিন্তু প্রশ্নের উপরে ডিপেন্ড করে। যে ধরুন কাউকে একটা এমন প্রশ্ন করা হলো যে সে একটু থতমত খেয়ে গেল, একটু ভ্যাবাচাকা খেয়ে গেল, ফলত সে যে উত্তরটা দিল সেখানে তাকে কম নম্বর দেওয়া হলো যে এর ব্যক্তিত্ব অতটা ভালো নয়। অথচ কাউকে সহজ প্রশ্ন করা হলো সে বোল্ডলি উত্তর দিল, তাকে বেশি নম্বর দিয়ে দেওয়া হলো যে এর ব্যক্তিত্ব খুব ভালো। সুতরাং এটা কিন্তু বোঝার উপায় নেই যে এই ব্যক্তিত্ব যাচাইয়ের পদ্ধতিটাও ঠিক কিভাবে করা দিয়ে থাকেন। এবং এক্ষেত্রে এই যে ইন্টারভিউ নাম্বারটা তারা কতটা ঠিক দিলেন বা কতটা ভুল দিলেন এটা পরবর্তীকালে কিন্তু ভেরিফাই করার কোনো জায়গা থাকে না। তার কারণ এটা কোনো ভিডিওগ্রাফি হয় না সাধারণত। সুতরাং পরবর্তীকালে সে যে চ্যালেঞ্জ করবে কোর্টে যে না আমি ভালো ইন্টারভিউ দিয়েছি আমাকে কম নম্বর দেওয়া হয়েছে সেটাও করা যাবে। অর্থাৎ একটা রিটেন পরীক্ষায় যেমন আপনি কম নাম্বার পেলে আপনি সেই খাতাটা দেখতে চাইতে পারেন বা আরটিআই করতে পারেন যে আমি পরীক্ষা কেমন দিয়েছিলাম আমি দেখতে চাই, ওএমআর শিট অ্যান্সার কি মিলিয়ে দেখতে চাই। ইন্টারভিউর ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো প্রসেসও নেই। তো সেক্ষেত্রে আপনাকে যা নাম্বার দেওয়া হবে সেটা কিন্তু আপনাকে মেনে নিতে হবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক এইসব গন্ডগোল রয়েছে বলেই আমার মনে হয় ইন্টারভিউ প্রক্রিয়াটা সিলেকশন প্রসেস থেকে বাইরে রাখা উচিত বা ইন্টারভিউটাকে শুধুমাত্র কোয়ালিফাইং স্টেজ হিসেবে রাখা উচিত, যে এটা কোনো নম্বরের ব্যাপার থাকবে না। জাস্ট যারা ইন্টারভিউ নিচ্ছে তারা এইটুকু সন্তুষ্ট হবে যে না এই ব্যক্তির ব্যক্তিত্ব এই কাজের জন্য ঠিক আছে, কিন্তু সেটার নম্বর কোনো মেন যে প্যানেল তৈরি হবে সেই মেরিটের সঙ্গে এর কোনো নম্বর যোগ হবে না, এইরকমভাবে রাখা উচিত। তো দেখা যাক আগামী দিনে এসএসসি কী নিয়ম নির্ধারণ করে এবং এই সংক্রান্ত বিষয়ে আপনাদের মতামত আপনারা কমেন্ট করে জানান। তো বন্ধুরা এখনকার জন্য এটুকুই রইল ভিডিওটি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।